চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে বাবার হত্যা মামলা, হামলা ভাঙচুরের আরেকটি মামলা বড় ভাইয়ের। এবার ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে জুলাই স্মৃতি ফাউন্ডেশন, ৫৫ পরিবারকে দেওয়া হলো আর্থিক সহায়তা। ১০ দিনের সফরে লন্ডনে গেলেন মির্জা ফখরুল, দলীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দেখা করবেন তারেক রহমানের সাথে। ধর্মীয় ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত, অভিযোগ মেজর হাফিজের, চক্রান্তে পা দেয়নি জনগণ, বললেন আমির খসরু। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারলেই তারা জনগণের কাছে সরকারকে দায়বদ্ধ থাকতে হয়, সরকারকে জবাবদিহি থাকতে হয়, যেটা বিগত দিনে ছিল না। যেই কারণে দত্ত সৃষ্টি হয়েছে, যেই কারণে স্বৈরাচার সৃষ্টি হয়েছে। এবং মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের বাবা। শনিবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় বাবা জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করে। এছাড়া দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় আদালত এলাকায় হামলার ঘটনায় আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম বাদী হয়ে ১১৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানায়, ২টি মামলা হয়েছে। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন নিহতের বাবা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, এই ঘটনায় ২টি মামলা হয়েছে, মামলার বিষয়ে বিস্তারিত জানান আমাদেরকে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ৪ দিনের মাথায় গতকাল সন্ধ্যার পরে মূলত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন বাদে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে। সেই মামলায় ৩১ জনকে সুনির্দিষ্ট আসামি করে এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে কিন্তু মামলাটি দায়ের করা হয়। পাশাপাশি তার ভাই খানে আলম কিন্তু অন্য একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ১১৬ জনকে আসামি করা হয়েছে। সেই মামলা মূলত আদালত পাড়া এলাকায় হামলা ভাঙচুর এবং এইসব দিয়ে মামলা দায়ের করা হয়েছিল। তার আগে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় বেশ কয়েকজনের অজ্ঞাত আসামি করে এবং প্রায় ১১০০ থেকে ১২০০ মানুষকে অজ্ঞাত করে কিন্তু মামলাটি দায়ের করা হয়। সেই মামলায় আদালত পাড়া এলাকায় ভাঙচুর, আহত করা, পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশকে আহত করা, এইসব মামলায় অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে এই যে হত্যা মামলা দায়ের করা হয়েছে, সেই মামলায় কিন্তু পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কারণ এই ঘটনার পরপর গত মঙ্গলবার যখন আদালত পাড়া এলাকা চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে নেওয়া হয়, তারপর যখন তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে, তারপর থেকে কিন্তু স্বনামধন্য মানুষ এবং তার অনুসারী ভক্তরা এবং ইসলামী সদস্যরা মূলত আদালত পাড়া এলাকায় তাণ্ডব শুরু করে ভাঙচুর অনুসন্ধান করে। এই ঘটনায় দুপুর দিকে কিন্তু আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে মধ্যযুগীয় বর্বরতায় কিন্তু হত্যা করে চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুসারীরা। এর পরপর পুলিশ এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে সারাশি অভিযান চালিয়ে কিন্তু বেশ কয়েকজনকে আটক করে। তাদের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত প্রায় ৭ জনকে শনাক্ত করা হয়েছে বলে কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এর মাথায় ৪ দিনের মাথায় কিন্তু নিহতের বাবা এবং ভাই আলাদা করে বাদী হয়ে ২টি মামলা কোতোয়ালি থানায় দায়ের করেছেন। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এদিকে এই ২টি মামলা হওয়ার পরপর আসলে যারা আইনজীবী সমিতির নেতারা আছেন এবং তার দীর্ঘদিনের সহকর্মী যারা রয়েছেন, তারা যদি বলছেন মামলা হয়েছে কিন্তু এই ঘটনায় যারা জড়িত, যারা সুনির্দিষ্ট আসামি, তাদেরকে যেন দ্রুত আটক করা হয়। এই ছিল সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মামলা বিষয়ে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ নাজিম। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ২টি মামলা হয়েছে এবং সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজিম। ময়মনসিংহে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আজ ৫৫ শহীদ পরিবারকে দেওয়া হচ্ছে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা। শনিবার সকালে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই এ কার্যক্রম শুরু হয়। সেখানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত আছেন সমন্বয়ক সার্জিস আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, জেলার প্রশাসক মফিদুল আলম সহ আরো অনেকে।
এবার ময়মনসিংহের শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ নিয়ে আরও জানাতে নগরীর টাউন হল তারেক অডিটোরিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, অর্থ সহায়তা অনুষ্ঠানে কে কে উপস্থিত আছেন এবং কতজন পাচ্ছেন এর সহায়তা জানাবেন? মোট 93 জনকে শহীদ পরিবারকে 93 জন শহীদ পরিবারকে কিন্তু আর্থিক অনুদান করা হবে। এর মধ্যে আজকে 55 জনকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হবে। অর্থাৎ বাকি যে কয়জন রয়েছেন তাদের কিন্তু কাগজপত্র সঠিক না থাকায় আজকে কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না, অর্থাৎ পরবর্তী সময়ে কিন্তু তাদেরকে দেওয়া হবে। শুধু শহীদ পরিবার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে যারা আহত হয়েছেন তাদেরকেও কিন্তু সহযোগিতা করা হবে এবং তাদের কিন্তু কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি শহীদ এবং আহতের পরিবার যারা আছেন তারা কিন্তু তাদের যে কাগজপত্র রয়েছে কাগজপত্র নিয়ে কিন্তু ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে তারা কিন্তু সকাল থেকেই এসেছেন এবং সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু তাদের কাগজপত্রগুলো সঠিকভাবে যাচাই বাছাই করছেন এবং তারা কিন্তু সেই তথ্যগুলো সংগ্রহ করছেন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কিন্তু তাদের সবসময় সহযোগিতার কথা কিন্তু জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি কিন্তু জানিয়েছেন। কিছুক্ষণ আগেই কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন এবং বলছেন যে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পাশে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তারা কিন্তু সবসময় থাকবেন এবং তাদের যে সহযোগিতার হাত সেটি কিন্তু তারা সবসময় তাদের হাত বাড়িয়ে দেবেন। অর্থাৎ আমরা দেখেছি যে যারা শহীদ পরিবারের সদস্য রয়েছেন তারা কিন্তু মঞ্চে উঠে কিন্তু বক্তব্য দিয়েছিলেন এবং আজকে যে তাদের সহযোগিতা পেয়েছেন অর্থাৎ পেতে যাচ্ছেন সেই কারণে কিন্তু তারা আপ্লুত এবং তাদের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রশাসন যারা আছেন তারা কিন্তু একেবারে আবেগে আপ্লুত এবং বলছেন যে নতুন বাংলাদেশ অর্থাৎ বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে যে বাংলাদেশ বিনির্মাণ হয়েছে সেই বাংলাদেশের হাল ধরে রাখতে কিন্তু শহীদ পরিবারকে সবসময় প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন সেটি কিন্তু প্রশাসনের কর্মকর্তা সহ বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই প্রোগ্রামটিতে কিন্তু আমরা দেখেছি অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী তিনি কিন্তু ইতিমধ্যেই তার বক্তব্য শেষ করেছেন এবং জেলা প্রশাসক মফিদুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা কিন্তু তারা আছেন অর্থাৎ শহীদদের প্রতি স্মৃতিচারণ করে তাদের যে বক্তব্য সেটি কিন্তু তারা রাখছেন এবং ভবিষ্যতে তাদের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করার কিন্তু আশ্বাস দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং তিনি বলেছেন যে তাদের ফাউন্ডেশনটি সেটি কিন্তু স্বচ্ছ করার লক্ষ্যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু সবসময় চলমান থাকবে। এই ফাউন্ডেশনের অর্থ যেন কোনোভাবেই ব্যাহত না হয় এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং স্বচ্ছভাবে সেই ফাউন্ডেশনটি পরিচালনার জন্য কিন্তু তারা কাজ করে যাবেন সেই বিষয়টি কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং চেক সেটি প্রদান শুরু হবে এবং যারা শহীদ পরিবার রয়েছেন তাদের হাতে সেই চেক তুলে দেবেন এবং বিভিন্ন সময় তাদের যে সহযোগিতা সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ ইলিয়াস। ময়মনসিংহের টাউন হল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র নজিবুল সরকার বিশাল হত্যার সঠিক বিচার চান বাবা মজিদুল সরকার। 4 আগস্ট ঔষধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন বিশাল, ফেরেন লাশ হয়ে। এ ঘটনায় দিশেহারা দরিদ্র মা বাবা। জয়পুরহাট থেকে সহকর্মী রেজাউল করিম রেজার তথ্য, ছবিতে আপনপুর ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের 5BB বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ছাত্র নজিবুল সরকার বিশাল 4 আগস্ট শহরের 0 পয়েন্টে যোগ দিয়েছিলেন ছাত্রদের মিছিলে। সেই মিছিলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশালের। গ্রামের শ্যালো মেশিনের মেকানিক বিশালের বাবা মজিদুল সরকার। ছাত্র আন্দোলনে বড় ছেলেকে হারিয়ে দিশেহারা এই বাবা মামলা করেন শেখ হাসিনা সহ 128 জনের নামে। ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা বুলবুলি বেগমও। আমাকে দেখায়, আম্মু দেখছেন আবু সাইদ মতো ভাইয়া গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সে সগুন থেকেই মন থেকে একটু হয় যে আম্মু যাবো ওষুধ নিতে বাজারে যায়, বাজার থেকেই সে আন্দোলনে যায় আর সেখানে যায় সে গুলিবিদ্ধ হয়ে মারা। আমার ছেলে সহকারে যত ছাত্রছাত্রী নিহত হয়েছেন বা মারা গেছেন
তারা সকলেই যেন রাষ্ট্রভাবে শহীদের মর্যাদা পায়। বিশালের মতো বিনয়ী ও সদাচারী এ তরুণের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না গ্রামবাসীও। আমার ছোট ভাইয়ের সঙ্গেই সে পড়াশোনা করতেছিল, তার স্বভাব চরিত্র খুবই ভালো। তার সবে 18-19 বছর চলতেছে, তার অনেক ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল তার পরিবারকে নিয়ে, তো সে তো কিছুই করতে পারলো না। এবং এই যে তরতাজা প্রাণ গেল, তার তো আমরা একটা বিচার আশা করব। নামাজ পড়তো, সব ছেলেপেলেদের সাথে ভালো ব্যবহার করতো, আমাদেরকে নামাজ পড়ার কথা বলতো, সে অনেক ভালো ছিল। স্থানীয়ভাবে কিছু সহযোগিতা পেলেও সরকারের পক্ষ থেকে মেলেনি আর্থিক সহায়তা। সরকারকে এই শহীদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধির। আর হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন বিশালের শিক্ষক। আমি তার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি এবং তার সরকারের কাছে তার আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য সুপারিশ করছি। আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে সরকারিভাবে সহযোগিতা ও বিশালের পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যে বিশাল যে শহীদ হয়েছেন, বিশালের ঘর করে দেওয়া দরকার, আমরা সেটা আমাদের স্থানীয়ভাবে অর্থায়নে আমরা ঘর করে দিচ্ছি। আমি নভেম্বরের 3 তারিখে জয়েন করেছি এবং 3 তারিখ থেকে এখন প্রায় 1 মাস পার হচ্ছে। এই 1 মাসে সরকারিভাবে কোনো সহায়তা আসেনি, তবে সরকারিভাবে সহায়তা আসবে এটা নিশ্চিত করেছে। সরকারি সহযোগিতা সহ শহীদ বিশালের রাষ্ট্রীয় মর্যাদা চান পরিবার ও স্বজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরে তার সঙ্গী স্ত্রী রাহাত আরা বেগম। সকাল 8:20 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল। 10 দিনের সফরে লন্ডনের রাজনৈতিক ও দলীয় কাজে অংশ নেবেন তিনি। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে। 11 ডিসেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের। হাসিনাকে আশ্রয় দিয়ে স্বার্থ হাসিলে ধর্মীয় ইস্যুর পাশাপাশি নানা ইস্যুতে ভারত বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় বলে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের। দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি ভারতের এই অশুভ চেষ্টা রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ করবে বলেও দাবি এই বিএনপি নেতার। সাইফুল রিপনের প্রতিবেদন। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে যৌক্তিকতার বালাই ছাড়াই প্রতিদিনই দাবি নিয়ে হাজির হচ্ছে নানা পক্ষ। সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনও দেশ জুড়ে জোরে সোরে আন্দোলনে নামে। দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ইসকন গুরু চিন্ময় দাসকে গ্রেপ্তার করে আদালতে তুললে সেদিনই এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। দাবি ওঠে ইসকন নিষিদ্ধের। এমন পরিস্থিতিতে চিন্ময়কে অস্বীকার করে হঠাৎ তড়িঘড়ি বিবৃতি দিয়ে তাকে আগেই বহিষ্কারের কথা জানান বাংলাদেশের ইসকন সাধারণ সম্পাদক। চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। এমন পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন গণমাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে নানা ধরনের অতিরঞ্জিত খবর প্রকাশের মধ্য দিয়ে ছড়াচ্ছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প। কার্যত বাংলাদেশকে যেন এই কট্টরপন্থী মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। একেবারে ডিশ সাজিয়ে রাখা হয়েছে, আপনারা আসুন এবং তা নিয়ে চলে যান। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির দাবি, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতেই ভারতের ইশারায় ধর্মীয় ইস্যুকে ব্যবহার করছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ। বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনার শাসন প্রকৃতপক্ষে ছিল ভারত রাষ্ট্রের শাসন। ভারতের উদ্দেশ্য সাধনই ছিল বাংলাদেশের সকল কর্মকাণ্ডের মূল লক্ষ্য। অবশেষে ছাত্র জনতার সংগ্রামের পর তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, কিন্তু এটাকে ভারত সহজভাবে গ্রহণ করেনি। শেখ হাসিনার একমাত্র লক্ষ্য হলো কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায়। এই রাষ্ট্রটি যদি অস্থিতিশীল থাকে, এখানে যদি একটা স্টেবল সরকার না থাকে, এখানকার জনগণ যদি পরস্পর হানাহানিতে লিপ্ত থাকে, ব্যর্থ রাষ্ট্রের দিকে ক্রমাগত এগিয়ে যাবে। এই লক্ষ্য প্রতিষ্ঠার জন্য বর্তমানে ভারত সরকার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে শেখ হাসিনার মাধ্যমে। বিএনপির এই নেতার দাবি, দেশে অস্থিরতা তৈরির মধ্য দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চায় ভারত। চীনের বিরুদ্ধে যদি সামরিক সংঘাত দেখা দেয়,
তখন এই চিকেন নেক ব্যবহারের জন্য চিকেন নেককে আরেকটু প্রসারিত করার জন্যে উত্তরাঞ্চলে কয়েকটি জেলা ভারতের প্রয়োজন। সেই জেলাসমূহ দখল করার জন্যে তারা ভারতীয় তাবেদারদের মাধ্যমে এই অঞ্চলকে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্যই তাদের এই তৎপরতা তারা চালাচ্ছে। জাতীয় ঐক্যের লক্ষ্য নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে বলেও জানান দলটির এই নীতি নির্ধারক। এই ভারতের এই অশুভ উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণকে আরও সচেষ্ট করব, সজাগ করব, যার ফলে তাদের সকল তৎপরতা ব্যর্থ হবে বলে আমরা মনে করি। এই মুহূর্তে জাতীয় ঐক্য গড়ে তোলাই আমাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে দেশের মানুষ পা দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণফোরামের 7ম জাতীয় কাউন্সিলে কথা বলেন তিনি। জানান, ধর্মের নামে ইদানিং যে ঘটনা ঘটছে সেগুলো আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। সাম্প্রদায়িকতাকে যেভাবে দেখিয়ে দেশকে অস্থিতিশীলতা দেখানোর চেষ্টা চালানো হচ্ছে তা আসলে সত্য নয়। এ সময় তিনি বলেন, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে দেশের মানুষ এখনো প্রতিক্রিয়া দেখায়নি। খসরু বলেন, সংস্কার নিয়ে কাউকে কোনো চিন্তা করার দরকার নেই। নির্বাচনের পর যে জাতীয় সরকার হবে তারাই সংস্কার বাস্তবায়ন করবে। কখনো আনসারের বিদ্রোহ, কখনো আপনার সংখ্যালঘুদের বেশি, কখনো ওই যে বেবি ট্যাক্সি, ইলেকট্রিক ট্যাক্সি, ওগুলার মাধ্যমে এবং প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আক্রমণ, এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সংখ্যালঘু ফোরামের 17তম অধিবেশনে এ তথ্য তুলে ধরেন সংস্থাটির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আরিফুল ইসলাম। অধিবেশনে বলেন, দেশের সব নাগরিক নিজ নিজ ধর্ম পালনের স্বাধীন। বাংলাদেশের সব জাতি ধর্মের অধিকার সমুন্নত রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ সময় সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটি কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য ছড়ানোর অভিযোগ করেন। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ধরনের অপপ্রচারের প্রকৃত সত্য উন্মোচিত হয়েছে উল্লেখ করে বিশ্বকে মিথ্যাচারে কান না দিয়ে প্রকৃত সত্য খতিয়ে দেখার আহ্বান জানান। Some vested groups are spreading misinformation and disinformation regarding alleged attacks on Hindu minorities in Bangladesh. The world profusely welcomed Dr. Yunus, the chief of the interim government, and his advisors for upholding the human rights of all citizens in Bangladesh. We, the Hindu, Muslim, Buddhist, and Christian, have been living in same social and cultural fabrics for hundreds of years, and we will continue to do so. People from all faiths, including Hindus, equally participated in the historic July mass uprising, and some of them sacrificed their lives. Finally, we reiterate our commitment to maintain religious and ethnic harmony at any cost. ঢাকা মাওয়া মহাসড়কে এক অজ্ঞাত তরুণীর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। শনিবার সকাল 8টার দিকে শ্রীনগরের সার্ভিস সড়কে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে 5টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পিবিআই সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এলে মরদেহটি উদ্ধার করা হবে বলে জানায় পুলিশ। স্থানীয়রা জানায়, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সাথে সড়কটিতে হাঁটতে দেখা গেছে। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ময়মনসিংহের ভালুকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্বামী কামরুল ইসলাম। শুক্রবার রাত 9টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দ্বিতীয় বাচ্চা প্রসবের জন্য স্ত্রী রত্নাকে নিয়ে শুক্রবার শ্বশুর বাড়ি যান কামরুল ইসলাম। রাতের খাবার শেষে প্রথম সন্তানকে নানির সাথে রেখে স্বামী স্ত্রী ঘুমোতে যায়। রাতে ছেলে কান্নাকাটি শুরু করলে নানি মনোয়ারা বেগম ওই ঘরে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে সন্দেহের সৃষ্টি হয়। পরে দরজা ভেঙে দুজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জামাই এবং শাশুড়ি এবং মেয়ে 3জন আসে এই বাড়িতে।
আসার পরে সন্ধ্যার দিকে 7টার দিকে খাবার দাবার খাওয়াইয়া ওই রুমের ভিতরে তারা দুইজন যায়, জামাই বউ ওই ঘরের ভিতরে। তো আসার পরে এই বাড়িতে তারা ছিল, ওই ঘরের ভিতরে তারা মারামারি করছে এবং কোবাকুবি করছে। জামাই নাকি শুনলাম সে ফার্স্ট রেঙ্গে মারা গেছে। রাজধানীর আইডিবিতে কথা বলছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাহলে বিচারের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। চট্টগ্রামের ঘটনায় একজন অ্যাডভোকেট শহীদ হয়েছেন, আমি গতকাল তার কবর জিয়ারত করেছি। এগুলো একবার রিমোট এরিয়া। তারপর পরিবারের সাথে দেখা করেছি। 7 লক্ষ টাকা ওনার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্ত্রীর হাতে দিয়েছে, বাবার হাতে দিয়েছি। এবং ধর্ম আমার তত্ত্বাবধানে শামসুল হক ফাউন্ডেশন নামে একটা চ্যারিটি অর্গানাইজেশন, আমরা 1 কোটি টাকা এই পরিবারকে সহায়তা দেব, যাতে তারা একটা 3 বছরের বাচ্চা আছে আর স্ত্রী ও সন্তান সম্ভব, তারা যাতে আর্থিক সংকটে না পড়ে, লেখাপড়া ভরণ পোষণ, মা আছে বাবা আছে। এই জন্য আমি ইউনুর সাথেও কথা বলে এসেছি, আমরা তাদেরকে 1 কোটি টাকার সহায়তা দেব। এবং বার কাউন্সিল থেকেও যাবে, বিভিন্ন সংগঠন থেকে যাচ্ছে। তো অপরাধী যারা, তাদের ছাড় দেওয়া হবে না। এবং আমি দেশবাসীকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই ঘটনার পরে একটা চক্র চেয়েছিল একটা সহিংসতা, দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য, কিন্তু আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, সহনশীলতার পরিচয় দিয়েছেন, উদারতার পরিচয় দিয়েছেন। ওই ফাঁদে এদেশের জনগণ পা দেয় নাই। এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সমস্ত ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। হজের খরচের কথা একজন অফিসার সাহেব বললেন। আমরা চেষ্টা করেছি হজের 3টা পার্ট, একটা বাংলাদেশ পার্ট, একটা বিমান, 2 ওনাদের মক্কা মদিনায় থাকা, 3 সৌদি আরবকে আমাদের একটা টাকা দিতে হয়, মিনা মুজদালিফা আরাফা, ওই সেবার জন্য মুআল্লিমদেরকে ফি দিতে হয়। মুআল্লিম ফি আমরা কমাতে পারি না। মাদারীপুরের কালকিনির দক্ষিণ কৃষ্ণনগর ও চর বিভাগদি গ্রামের মাছ দিয়ে বয়ে চলা খালটি দখলে দূষণে এখন মৃতপ্রায়। ভরাট হয়ে শুরু হয়ে গেছে প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের খালটি। শুধু দখলই না, খালে ময়লা ফেলায় দূষিত হয়ে পড়ছে পানি। ঐতিহ্য ধরে রাখতে খালের ময়লা পরিষ্কার ও দখলমুক্ত করার দাবি স্থানীয়দের। সহকর্মী শিবশঙ্কর রবি দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় 200 বছরের প্রাচীন চর বিভাগদি খাল। মাদারীপুরের এই খালের উপর দিয়ে একসময় চলাচল করত ছোট বড় নৌযান। 80-র দশকেও এই খাল দিয়ে নিয়মিত চলত কৃষি পণ্যবাহী বড় ট্রলার। উভয় পাড়ের শত শত পরিবার খাবার কাজে ব্যবহার করত এই খালের স্বচ্ছ পানি। অথচ গেল কয়েক বছর ধরে পাড় দখল করে ভরাট করে ফেলছে স্থানীয় মানুষজন। খালটি এতই শুরু হয়ে গেছে যে মালবাহী নৌযান তো দূরের কথা, একটা ডিঙি নৌকাও পার হতে পারে না। স্থানীয় কাঁচা বাজারের উচ্ছিষ্ট, কসাইখানার বর্জ্য, পলিথিন সহ নানা ধরনের বর্জ্য ফেলা হচ্ছে এই খালে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন 2 গ্রামের অন্তত 2 শতাধিক পরিবার। কোন পাশের লোকজনেরা, বাচ্চা কাচ্চারা সবারই তো অসুবিধা হইতাছে, দুর্গন্ধে বাড়িতে থাকার ডকনা জলাবদ্ধতার কারণে আমরা থাকতে পারি না। এই ডেঙ্গু মশা উৎপন্ন অনেক মনে করেন রোগী হাসপাতালে স্যার ভুগতেছে। দখল দূষণে মৃতপ্রায় ঐতিহ্যবাহী এই খালটিকে বাঁচাতে প্রশাসনকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পানি পৌঁছার কারণে দুর্গন্ধ ও ডেঙ্গু রোগ দেখা দিছে। এখন এটা ড্রেনে পরিণত করলে সবচেয়ে ভালো হয়। এটা যদি পরিষ্কার করা হয় বা ড্রেনের কাজ চলার কথা কইছে, এটা যদি ড্রেন করে তাও ভালো হয়। আমরা দ্রুত চাই যে এটা একটু কাজটা হলে পরিষ্কার করুক, আর নাহলে ড্রেনের কাজটা হোক। খালটি দখলমুক্ত করতে দ্রুতই অভিযানে নামার আশ্বাস প্রশাসনের। ইতিমধ্যে আমরা যে কুমারবাড়ি খাল সেটা আমরা খনন করে আমরা পানির প্রবাহ আমরা স্বাভাবিক করে দিয়েছি, এবং কালকিনি পৌরসভার যে অন্যান্য যে খালগুলা রয়েছে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা খাল খনন, পরিষ্কার এবং অবৈধ দখল মুক্ত করার উদ্যোগ গ্রহণ করব। ঐতিহ্যবাহী এই খালটি দখল ও দূষণমুক্ত করে আবারও আগের চেহারায় ফিরে আনার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
রাবার শিল্প নগরী হিসেবে পরিচিত বান্দরবানের বাইশারি সাম্প্রতিক বছরগুলোতে রাবার বাগান মালিকরা উৎপাদন খরচের তুলনায় বিক্রয় মূল্য কম হওয়ায় লোকসানের সম্মুখীন হচ্ছেন। বাইশারিতে উৎপাদিত রাবারের দাম সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে কম হওয়ায় তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। সংশ্লিষ্ট মহলের সাহায্যে এই সংকট কাটানোর দাবি করছেন তারা। বিস্তারিত সহকর্মী মোহাম্মদ আবুল বাশার নয়নের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। সংকটে বান্দরবনের রাবার শিল্প, লাভ তো দূরের কথা, লোকসানের ধাক্কা সামাল দিতেই মরিয়া বাগান মালিকরা। মরার ওপর খাড়ার ঘা হয়ে বেড়েছে উৎপাদন খরচ। পরিস্থিতি এতটাই করুণ যে ব্যবসা বাঁচাতে সরকারের নির্ধারিত দামের চেয়ে অনেক কমে রাবার বিক্রি করতে হচ্ছে উৎপাদকদের। বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের অনুমোদিত প্রথম গ্রেডের রাবারের দর 288 টাকা, কিন্তু জেলার বাইশারিতে তা বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। এই পার্থক্য সৃষ্টি করে রাবার শিল্পকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে একটি মহল বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এমন পরিস্থিতিতে আগ্রহ হারাচ্ছেন বাগান মালিকরা। এই শিল্পকে রক্ষায় আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক বাড়ানো ও রপ্তানি সহজীকরণ সহ বেশ কিছু দাবি তুলেছেন তারা। বাংলাদেশ রাবার বোর্ডের নির্ধারিত রেট যেটা করা হয়েছে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের, আমরা ওই রাবার বোর্ডের নির্ধারিত রেটের দামটা পাচ্ছি না। রাবারগুলো বিক্রি করে শ্রমিকদেরকে টাকা দিতে হয়, এখানে স্টক রাখতে পারে না কেউ, তো যার কারণে বাধ্য হয়ে ওনারা যে রেটটা নির্ধারণ করে ওই রেটে মালগুলা বিক্রি করে দিতে হয়। সরকার কর্তৃক 25% কর নির্ধারণ করার মধ্য দিয়ে বাইরের দেশে রাবার যাতে আমাদের দেশে আনা না হয়। রাবার শিল্পকে বাঁচাতে সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সমস্যাগুলোর কথা তুলে আমাদেরকে স্মারকলিপি দিয়েছেন। এই স্মারকলিপিটা আমরা পরবর্তীতে আজকেই আমাদের মাননগর জেলা প্রশাসক মহোদয় বরাবর ফরওয়ার্ড করে দেব এবং পরবর্তী যে কাজ করা লাগবে সেই কাজ আমরা শুরু করব। বাইশারি এলাকায় রাবার বাগান আছে 15,000, যার উপর নির্ভর করে অন্তত 50,000 পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।